নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক সময় আমাদের চেনা গণ্ডি ছেড়ে অচেনা অন্ধকারে পা রাখতে হয়। রিয়াও তাই করেছিল। শহরের এক পুরনো হস্টেলে তার নতুন জীবন শুরু হতে যাচ্ছিল। হ্যাঁ মা, আমি প্রায় পৌঁছে গেছি। চিন্তা করো না, আমি ঠিকঠাক খেয়ে নেব। এই নাও চাবি, তোমার রুম নাম্বার 13। আর শোনো, এখানে নিয়ম খুব কড়া। রাত 10টার পর নিজের রুম থেকে বেরোবে না। ঠিক আছে ম্যাম। 13 নম্বর রুমের হাওয়াটা যেন একটু বেশি হিমশীতল ছিল। প্রথম কয়েকটা দিন রিয়ার শুধু পড়াশোনার চাপেই কেটে যায়। এত রাত পর্যন্ত জাগিস না মা, শরীর খারাপ করবে তো। হোস্টেলে তোর কোনো বন্ধু হয়নি? হয়েছে তো মা, 17 নম্বর রুমে মায়া দিদি থাকে। উনি আমাকে নোটস দিয়ে খুব সাহায্য করেন। রোজ রাতে আমার সাথে দেখাও করতে আসেন। পরের দিন সকালে কলেজের ক্যান্টিনে রিয়া তার বন্ধু নিতুর সাথে বসে আছে। জানিস নিতু, মায়া দিদি না থাকলে আমার সিলেবাস শেষই হতো না। 17 নম্বর রুমের দিদিটা খুব ভালো। মায়া দিদি? রিয়া, তুই কি বলছিস? পাগল হয়েছিস? 17 নম্বর রুম তো 1 বছর ধরে বাইরে থেকে তালা মারা। মায়া দিদি তো গত বছর ওই রুমেই গলায় দড়ি দিয়ে। রিয়ার মুখের হাসি মিলিয়ে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। রিয়া দৌড়ে 17 নম্বর রুমের সামনে যায়। দেখে বিশাল বড় একটা মরচে পড়া তালা ঝুলছে। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে নিজের রুমে ফিরে আসে এবং স্যুটকেসে জামাকাপড় ভরতে শুরু করে। মা, ফোন তোলো প্লিজ। মা, ফোনটা তোলো, আমাকে এখান থেকে বেরোতে হবে। ঘড়ির কাঁটা হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করে। ঘরের আলো নিভে যায়। রিয়া স্যুটকেস নিয়ে দরজার দিকে এগোয়। দরজা খুলতেই সামনে একটি বিভৎস ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। 13 নম্বর রুমের দরজা সেদিন আর খোলেনি। রিয়া এখন আর একা নেই। মায়া দিদি সবসময় তাকে সাহায্য করে। কয়েক মাস পর রিয়া তার টেবিলে বসে একটানা লিখে চলেছে। তার চোখের নিচে কালি, মুখের কোনো অভিব্যক্তি নেই, পুরোপুরি মৃত মানুষের মতো। তার ঠিক পেছনেই অন্ধকারে মায়া দিদির ভূতটি দাঁড়িয়ে আছে, রিয়ার দিকে তাকিয়ে হাসছে।